নমস্কার। আজকের আমার গল্প পাগলা ছেলে। গল্পটা অনেক পুরনো। আমার মনে হয় এটা ডেট লেখা আছে এখানে 1991 এর জানুয়ারি 2nd জানুয়ারিতে লেখা। অনেক পুরনো গল্প, তবু নতুন করে পড়ছি। কী ব্যাপার বলতো বাবাই? বাইরে তো হইচই কিসের? কি জানি। তুমি ঘুমা বাবা। রাত 12টা ছুঁই ছুঁই। বাবুর বাবা বিছানায় ঘুমিয়ে পড়ে। বাবু পড়ায় ব্যস্ত। বাবা কলকাতায় এসেছে ছেলে কেমন পড়াশোনা করে দেখতে, আর ছেলে আপাতত এই দিনটা একটু বেশি করে পড়বে না তা কী করে হয়? হঠাৎ বাইরে থেকে ভেসে আসা স্বরগুলো শুনে বাবার আর এই জিজ্ঞাসা। আরে আপাতত ব্যস্ত বাবুর ওই সংক্ষিপ্ত উত্তর। রাত অনেক হলো, এবার ঘুমিয়ে পড়ো। না, এখন অনেক পড়া বাকি। বাবুর বাবা মনে মনে ভাবছিল, ছেলের এই আমূল পরিবর্তন। বাড়ি শুধু কি ছাইপাঁশ লেখালেখি আর খেলা নিয়ে থাকতো, এখন তো বেশ পড়াশোনা করছে। করা উচিত বটে। মাসে 500 টাকা খরচ, এই তো চাই। তারপর বললেন, ছাত্রানাং অধ্যয়নাং তপঃ। মন দিয়ে পড়, মন দিয়ে বলছি। শত স্বপ্ন দেখতে দেখতে বাবুর বাবা ঘুমিয়ে পড়ে। ও ভালো করে লক্ষ্য করলো, দেখলো বাবা একেবারে সত্যি ঘুমিয়ে পড়েছে কিনা। দেখলো সত্যি। সঙ্গে সঙ্গে ও ডেইলি ডায়েরিটা বের করে মনে মনে সজোরে বলল, ছাত্রানাং অধ্যয়নাং তপঃ। এই কথাটা শেষ কথা নয় বাবা, এর বাইরে অনেক কিছু আছে। ডায়েরিটাতেও লিখেই চলল, আমি ভেবে পাই না কেন অধিকাংশই বাবা মা ছেলে মেয়েকে পুঁথিকিট তৈরি করতে চায়। ক্লাসের বই নিয়ে দিনরাত পড়ে থাকো, খুব খুশি। ছেলে বাইরের জগৎ জানবে না, জীবন জানবে না, মানুষের জন্য কিছু করবে না। শুধু নিজে পড়াশোনা করে একটা চাকরি জোগাড় করো, খাও দাও, ঘুমাও, ঘোরো, খেলো, বউ বাচ্চা নিয়ে হইচই করো, ব্যাস এটাই হলো জীবন নাকি? ও আরও বড় বড় করে লেখে, একথা জোর গলায় বলতে পারি, একজন বেশি নম্বর পাওয়া ছাত্রের চেয়ে, স্বার্থপর ছাত্রের চেয়ে পরোপকারী কম নম্বর পাওয়া ছাত্র অনেক বেশি অভিনন্দনযোগ্য। প্রত্যেক বাবা মা এদিকটা খুব বেশি করে নজর দেওয়া উচিত। আমি ঠিক বলছি কি না? আমি বাবা হলে আপাতত তাই করব। আসলে এসব বাবুর মাথায় প্রচ্ছন্ন ভাবনা। হঠাৎ প্রকট হয়ে ওঠে বাবা এলেই। বাবা চায় ছেলে শুধু পড়াশোনা করুক, আর কিছুই নয়। বাবু আবার খুব মিশুকে মানুষ। মেষ বাড়িটা চাকর বাকর থেকে গৃহকর্ত্রী টিওকর্ত্রী সকলের সাথে ওর ভাব। ওর বাবারও সবসময় ভয়, ছেলে বাইরে থাকে, আজকাল যা হচ্ছে কোথায় না কি করে ফেলে। ভোর হয়ে এলো, কত রাতেও ঘুমানো, তবু ভোরেই উঠে পড়লো। ভোরে উঠলে নাকি মস্তিষ্ক সতেজ হয়। কিন্তু আশ্চর্য, যে বাবু কলকাতায় এসে 8টা 20 আগে বিছানায় ছাড়তো না, সে আজ ভাবাই যায় না। ভোরের প্রাণ জুড়ানো সাদাটে আকাশের দিকে তাকে বলে ওঠে, কত বড়, কত বিস্তৃত আকাশ। উপরন্তু পৃথিবীর শ্রেষ্ঠ জীব মানুষ কত সংকীর্ণ। হঠাৎ করে নিজের দিকে তাকিয়েও মনে মনে বলে, প্রকৃতির ওই অপরিসীম সৌন্দর্য না দেখে কি করে ঘুমিয়ে কাটাতাম দিনের পর দিন, ভাবতে খারাপ লাগে। বাবু সত্যি বিচিত্র প্রকৃতির, কি না করতে পারে। পড়া শোনার সাথে সাথে পাড়াপড়শি কার কিসের অভাব দেখা থেকে শুরু করে হসপিটালে কিংবা শ্মশানে পর্যন্ত নিয়ে যায়, সব দায়িত্ব নিয়েছে একের পর এক। উপরন্তু ছোটোবেলায় কি দৃষ্টটাই নেই ছিল। পাড়াপড়শির কাছে ওর বাবা মার কম কথাই শুনতে হয়নি ওর জন্য। যত সব উদ্ভব চিন্তা ভাবনা ওর মাথায়। আসলে বাবু সহজ সরল এমনিতেই, তবে সরল হওয়া ভালো, বেকুব হওয়া নয়। বাবু সরলতার সাথে বেকুবতাও ছিল, তাই বারবার নিজত্ব হারিয়ে লোককে খুশি করতে যেত, আর ঠকতো বেশ বারবার। পয়সা দিয়ে পয়সা ফেরত না পাওয়া তো সবচেয়ে কমন। বেলা হলো, ওর বাবা বিছানায় বসে কী সব কাগজপত্র দেখছিলেন। মনে হয় হিসাব নিকাশ হবে, লাভ লোকসান। বাবু ব্রাশটা মুখে দিয়ে বাইরে এলো। কি মৈনাক, রাতের ঘটনাটা শুনেছে তো? রান্নি টান্নির সাথে বেশি মেলামেশা করো না, যা দিনকাল পড়েছে দেখছি। গত রাতের হইচইয়ের কথা বাবুর খেয়াল ছিল না প্রায়। তখন সে অন্য জগতের চিন্তায়। তাই একই বাড়িতে ভাড়া থাকা ওই রসিক বৌদির কথাগুলো ঠিক বুঝতে পারছিল না। কী ব্যাপার বলুন তো বৌদি, আমি তো কিছু বুঝতে পারছি না। আরে জানবি কী করে, সারা রাত তো শুধু ঘুমাও। ওই যে মিশনপল্লীর এক ভদ্রলোক বাড়ির চাকরানির সঙ্গে, মানে বুঝতে পারছো, যেমন কর্ম তেমনি ফল। ক্লাবের ছেলেরা অফিসার বাবুর সঙ্গে চাকরানির একেবারে মালা বদল করিয়ে দিল। বলিহারি মানুষের চরিত্র। কথাগুলো মৈনাকের বাবার কানে যেতেই উনি একাগ্র চিত্তে বাইরের দিকে হাঁ করে তাকিয়েছিলেন। বৌদি তো জোর গলায় বলেছিলেন, ওর বাবা যে ঘরে বসে সে খেয়াল নেই। বৌদি একটু আসতে বলুন, বাবু ইশারা করলো। বৌদি তবু কোনো ভ্রুক্ষেপ নেই, বলেই চললেন, তাই বলছে বাবু, তোমার ওই যে সুন্দরী রান্নি কিংবা পড়শি, এদের সাথে বেশি কথাটা তো বলো না। কখন যে কী ঘটে যায় কিছুই বলা যায় না, বুঝলে।
আকর্ষণটা এমন। বাবুর রান্নিটা সত্যি সুন্দর। 21-22 বছরের হবে, খুব গরিব। মেয়েটার বাবা একটা কারখানায় কাজ করতো। আজ বছরখানেক সে কারখানাটা বন্ধ। ওর মা মাঝ কলকাতায় কয়েকজন বাবুদের বাড়িতে কাজ করেন। হাঁপানি রোগী, তাই বাবুরা খুব একটা পাত্তা দেয় না, যেন কাজ ছেড়ে দিলেই বাঁচে। এদিকে রমলারা 6 ভাই বোন, 2-3টে বোন পিঠে পিঠে। রমলা বড়, ক্লাস 8 পর্যন্ত পড়ে টেনে টুনে পড়েছে সে। মাস্টারমশাইরা নাকি বলতে মেয়েটার মাথায় ঘিলু ছিল। দারিদ্রতা সব ঘিলু শুকিয়ে দিয়েছে। মুখে অনেক অনেক কিছুই বলে, কিন্তু 2 পয়সা দিয়ে কেউ যে সাহায্য করে সেরকম দেখি না। উপদেশ দেওয়ার লোক এত চারপাশে, কিন্তু সাহায্যের লোক গুনে গিনতে। স্বভাবসিদ্ধভাবে মেয়েটার সাথে বেশি কথা বলতো বাবু। সকলের কাছে শুনে ওকেই তো রান্নার কাজে ঠিক করে নিয়েছিল সে। একদিন সাথে করে কোথাও নিয়েও গিয়েছিল, তাও অনেকে জানে। সুতরাং বৌদির স্বভাবসিদ্ধ কৌতূহলের যথাযথ সময়ে বহিঃপ্রকাশ ঘটাতে তো স্বাভাবিক। মুখ ধুয়ে বৌদির দিকে মুচকে একবার হেসে বাবু ঘরে ঢুকলো। মনে মনে ভাবলো, এবার নিশ্চয়ই বাবার উপদেশ শুরু হয়ে যাবে। সত্যি তাই, বাবা বলেই চললো। শুনলি তো সব? বাবু চুপচাপ। ওর বাবা নীতিবাক্য বলেই চলেছেন, জগতে মানুষ যত কিছু দুঃখ পায় তার অধিকাংশই কামিনী কাঞ্চনের আসক্তি থেকে আসে। ও দুটো থেকে যত দূরে সরে থাকা যায় ততই মঙ্গল। ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেব সবাইকে বিশেষ করে বলেছেন, কামিনী কাঞ্চন থেকে তফাৎ খুব তফাৎ থাকো। বিয়েটি ঠিক মতো রীতিনীতি মেনে না হলে সুসন্তান আসবে কি করে? দেশটা কুলাঙ্গারে ভরে গেলে এরকম অরাজকতা হবেই হবে। শোন বাবু, সকলের সাথে সাবধানে মেলামেশা করবে, প্রয়োজনে মিশবে না। ভালো কথা, কম বয়সী কাজের মেয়েটাকে এ মাসেই ছেড়ে দেবে। ওর মা কিংবা অন্য কোনো বুড়ি টুড়ি রান্না করে কিনা দেখে নে। বাবার এরকম সংকীর্ণ মানসিকতার বহিঃপ্রকাশে বাবু কেমন যেন মেনে নিতে পারে না। বাবু মনের যত বিদ্রোহ এই সংকীর্ণতার বিরুদ্ধে। ও মনে মনে ভাবে, বাবা যে কথাগুলো বলে সেগুলো যেন ছেলে মেয়েদের গ্রহণযোগ্য হয়, নইলে ভালো কথার কোনো দামই থাকে না। বাবুর বাবা মা দিদি ভাই বোন ও সামান্য ভুল ত্রুটি হলেই ভিন্ন উপদেশ দিত, কখনো রেগে কখনো বা বিরক্তি সহকারে। বাবু মাঝে মাঝে ওদেরকে বলতো, এরূপভাবে ভালো চাওয়াটা যে নিজের প্রবৃত্তির পরিপোষক তা কেউ বুঝে উঠতে পারে না। এতে কোনো লাভ হয় না, বুঝলি, বরং সম্পর্কের দূরত্ব আর মানসিক ব্যবধানটা বাড়ে। ছোটবেলা থেকে কারোর সাথে না মিশতে দেওয়াটা বাবুকে দুর্বল ব্যক্তিত্বে দান করেছিল। অপরিচিত কোনো লোকের সাথে কথা বলতে ওর ভয় করে। দোকানে কিছু কিনতে গেলে কি বলে ফেলে আর লজ্জায় মাথা নিচু করে ফিরে আসে। প্রথম ও কলেজের ছেলেরা ওকে বলতো, আরে তোকে না এই যে কোলা বউ না ভালোই মানাবে দুর্গা ঠাকুরের পাশে। মেয়েদের সাথে কথা বলতো তো দূরের কথা, ওদের দেখলে অন্যদিকে মুখ ফিরিয়ে নেয়। একদিন ওর এক ক্লাসমেট চৈতালি বলছিল, এরকম লজ্জা মেয়েদের সাথে সাজে না, বুঝলি। তারপর একটু স্মার্ট হওয়ার চেষ্টা করলো বাবু। একদিন হঠাৎ তার সহপাঠিনীর ব্যাগটা বিনা পারমিশনে খুলে ফেললো। বললো, কী খাবার এনেছিস রে আজ, দেখা তো। মেয়েটা এবার একটু কটমট করে তাকিয়ে বলল, দেখ ময়না, মেয়েদের ব্যাগে অনেক গোপন জিনিস থাকে, না বলে ব্যাগ খোলাটা বুঝলি বোকামির কাজ। কোনটা ন্যায় আর কোনটা অন্যায় হঠাৎ করে গুলিয়ে ফেলে বাবু। আনস্মার্ট যে কোনো ছেলেরই মনে হয় এরকম দশা হয়। বাবু তার ব্যতিক্রম নয়। তারপর আরও কতদিন চুপি চুপি শেষ হয়ে গেল। বাবু জুওলজি অনার্সে পার্ট 2 কমপ্লিট করলো। পরিবর্তনশীল বাবুর জীবনে অভূতপূর্ব অনেক কিছু পরিবর্তন ঘটে গেল। জীবনকে নতুন করে শুরু করতে অনেকের জীবনে এমন সব ঘটনা ঘটে যা চিরদিনের জন্য মনে দাগ কেটে থাকে। সেই দিনকার সেই বাবু আজ ভাবা যায় না। কুরিয়ার সার্ভিসের লোকটা জরুরি চিঠিটা বাবুর মার হাতে দিল। মা দেখলো বাবুরই লেখা। মার কত আনন্দ, ছেলের চিঠি এসেছে। মা এই চিঠিটা আসতে আর একটু বেশি আনন্দ হচ্ছিল, কারণ গেল চিঠিতে মা লিখেছিল, বাবু আমি আর পাচ্ছি না, এবার একটা বিয়ে টিয়ে কর, আমি একটা ভালো মেয়ে দেখেছি, বিয়ে পাস, ভালো কাজও করতে পারে, আমি একটু রেহাই পাবো কোন। তাছাড়া তোর কাজকর্ম, তোর দিদি বলছিল 50,000 টাকা নগদ দেবে, অন্যান্য জিনিসপত্র। কিন্তু বাবুর চিঠিটা পড়ে তো সবাই অবাক, বিস্ময় বিমূঢ়। চিঠিটা অবশ্য বাবু ওর দিদিকেই লিখেছিল। দিদি, জানি না তোরা কি ভাববি, কথাটা না বলে পাচ্ছি না। আমি না একজনকে বাধ্য হয়ে বিয়ে করলাম, বিশ্বাস কর। নিজে ঠিক মতো চলতে পারছিলাম না, তাই বলে বিয়েটা হঠাৎ 1 জানুয়ারিতে ঘটে যাবে ভাবতে পারেনি। বাবার আশা ছেলেকে মাসে 500 টাকা খরচ করে পড়াচ্ছি, বরপণে মাসে 5,000 করে নেব। তোরা ভাইয়ের বিয়েতে পাওয়া রঙিন টিভি দেখবি, ফ্রিজের দই মিষ্টি খাবি, তোদের কোনো আশাই এবার পূরণ করতে পারলাম না, আমি দুঃখিত। খেয়ালি ভাইটি। বাবুর দিদি কি করবে না করবে খুঁজে পেল না। ভাবলে রহস্য করছে, পরক্ষণই ভাবলো, না ও তো কখনো মিথ্যা কথা বলে না। মা তো যার পর নয় অস্থির।
আর বাবার মুখ থেকে সেদিনকার রাত্রের ঘটনাটা শুনেছে আগে ভাগে। বাবুর মা তো বিশ্বাস করতে পারছে না, আবার বিশ্বাস না করেও পাচ্ছে না, কারণ চিঠির সাথে বিয়ে একটা ফটো রয়েছে, পরনে ধুতি, গলায় রজনীগন্ধার মালা, কপালে চন্দনের ফোঁটা, ঘরটাতে ফুলে ফুলে সাজানো। অবশ্য বউটি নেই ফটোটিতে। হ্যাঁ, এ তো বাবুরই ফটো। বাবার রাগে, ক্ষোভে, দুঃখে তো একেবারে ফেটে পড়েছে। মার চোখে জলের ঝর্ণা, দিদির মুখে ফ্যাকাশে, ছোট বোনটা শুধু নীরব। শুধু এদের কাণ্ড দেখে ও ভয় পেয়ে গেল এদের না কিছু হয়ে বসে, কারণ মানুষের ধৈর্যের বড় অভাব। ঠিক তাহলে ওই রান্নিটার সাথে যা কিছু একটা হয়েছে, লোকে জোর করে মা, ছি, কি লজ্জা, আমার একটা মাত্র ছেলে, ভগবান, এই ছিল কপালে। বাবার এরূপ হা উদাস দেখে ওর বোন বলল, চলো না এবার গিয়ে তো দেখি। সকলে দল বেঁধে বেরোলো। তখন সন্ধে হয়। বাবুর মেসে যাওয়ার আগে রাস্তায় বাড়ির ঘর, গাছপালা আজ যেন ওদের চোখে অন্যরকম ঠেকছে। মনে হচ্ছে গাছগুলো যেন পাতা নাড়িয়ে নাড়িয়ে জানিয়ে দিচ্ছে, যা সর্বনাশ তা তো হয়েই গেছে। বাবুর ঘরে ঢোকার ঠিক আগেই দেখলো এ বাড়ির এক বাসিন্দা ঘর থেকে বেরিয়ে আস্তে আস্তে আবার ঢুকে পড়লো। সকলে ভয় পেয়ে গেল। সত্যি কি তাহলে? আর এগুলো কি সব মনের ভয়? বাবুর দিদি চট করে ভেবে নিল, তবুও ভয়। যা হোক, ওরা ভয়ে ভয়ে ঘরে ঢুকলো। বাবুর ঘরের দরজাটা খোলাই ছিল, কি যেন সব কিনতে একটু বাইরে গেছিল ও। ওরা সবাই ঘরে ঢুকে দেখলো সামনে দুটো রজনীগন্ধার আধা শুকনো মালা, ঘরটাতে ফুল গন্ধ, সাজানো গোছানো, ঠিক যেন বিবাহ বাসর। ওদের শরীর থরথর করে কাঁপছিল, যেন শীতের সকাল। একটা বড় ডায়েরি ওর বিছানায় পড়েছিল। দিদি তো তাড়াতাড়ি ডায়েরিটা খুললো। চিঠি অনুযায়ী ওর বিয়ের তারিখ ছিল 1 জানুয়ারি। ওর দিদি একটু জোরেই পড়লো পাতাটা। তাতে বড় বড় করে লেখা, আমার মনে হয় উপযুক্ত সঙ্গী ছাড়া মানুষ বড় হওয়ার মতো বড় হতে পারে না। জীবনে কোনো কিছুর অভাব বোধ করেছি বলে কখনো মনে হয় না। তবে এক জায়গায় আমার খুব অভাব বোধ আছে, সেই জায়গাটা হলো একটা উপযুক্ত ক্ষেত্র। মানুষের জীবনে প্রথম থেকে এমন একজন সঙ্গী থাকবে যার কাছে কোনো কথা গোপন থাকবে না। আমার অন্তরের রুদ্ধ দুয়ারগুলো খুলে যাবে একে একে, যার নিঃশব্দ উচ্চারণে আমার জীবনের গতিময়তা সঠিক পথে পরিচালিত হবে। সুখ দুঃখে, জীবনের বিচিত্র অভিজ্ঞতায় যে সাথে সাথে থাকে, সেই আপনজন, সেই বন্ধু। এমন একজন আপনজনকে বহুদিন খুঁজে পাইনি, কিন্তু আজ আমি ঠিক তেমন এক আপনজনকে বিয়ে করেছি। আজ আমার খুশির সীমা নেই। আত্মসমালোচনা মানুষকে মহান মানুষে পরিণত করে, আমার দৃঢ় বিশ্বাস। তেমন এক বন্ধু যে প্রতি পদক্ষেপে আমার ভুলগুলো ধরিয়ে দেবে, অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসবে, অমৃত লোকে উত্তরণ করাবে, তাকেই আমি খুঁজে পেয়েছি। তাই আজ এই শুভ দিন থেকে আমি তাকে সঙ্গী বানালাম, অর্থাৎ বিশেষভাবে বহন করার প্রতিশ্রুতিবদ্ধ হলাম। বাবুর বোন এবার চাপা হাসিগুলো একসাথে ছেড়ে দিল। ওরা সবাই দেখলো ডায়েরির প্রথম পাতায় বড় বড় করে লেখা আছে উৎসর্গ, আমার শব্দগুলোর নিঃশব্দ সঙ্গিনীটিকে। সকলে একসঙ্গে দীর্ঘশ্বাস ছাড়ল। কেমন যেন শান্তি, কেমন আনন্দ। বাবু ঘরে ঢুকে দেখলো বাবা, মা, দিদি, বোন সকলে একসাথে বসে। বাবু খুশিতে ডগমগ হয়ে উঠল। দেখলো ডায়েরিটা বর্দির হাতেই রয়েছে। বাবু বলল, আমার নতুন বউটার সঙ্গে ভাব জমেছিস মনে হচ্ছে। বাঁদর কোথাকার, বর্দি মুখ কুঁচকে বলল, আসলে তোদের সাথে অদ্ভুত রকমের একটা মজা করতে ভীষণ ইচ্ছা করছিল। তাছাড়া একেবারে তার মিথ্যা কথা বলেনি। এরকম ছেলে মানুষ কি করে? বাবা বেশ জোরেই বলল। মা মাথাটা ঝাঁকিয়ে দিয়ে ওর বলল, পাগলা ছেলে। নমস্কার।